বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব প্ল্যান্ট ফিজিওলজির ক্লাস নিব। ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আজকের লেকচার নং 6। প্রিয় শিক্ষার্থী, তোমরা সালোক সংশ্লেষণ বিষয়ে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি। গত ক্লাসেও সালোক সংশ্লেষণের বিভিন্ন ধরনের যে ফটো সিস্টেমগুলো কিভাবে কাজ করে, কোনগুলো কি ধরনের ফটো সিস্টেম থাকে বা ইলেকট্রন বাহক থাকে, এবং পানি কিভাবে উদ্ভিদ কর্তৃক শোষিত হয়, বিষয়গুলো আলোচনা করেছি। আমি আজকে তোমাদেরকে আলোচনা করব পাতার মেসোফিল টিস্যুতে কার্বন ডাই অক্সাইডের প্রবেশ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে উদ্ভিদের সবুজ অংশ কর্তৃক, অর্থাৎ পাতার কোষে আসলে সবুজ অংশের যে ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ সবুজ অংশে যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই অংশ আসলে পিগমেন্ট থাকার কারণে, যে ক্লোরোফিল থাকার কারণে সেখানে সূর্যের আলো গৃহীত হয় এবং কার্বন ডাই অক্সাইডেরও প্রয়োজন হয়। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইড পাতার মেসোফিল টিস্যুতে প্রবেশ করে, সেই বিষয়টা আমি খুবই সংক্ষেপে তোমাদের আলোচনা করছি, কারণ কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ সম্পন্ন হবে না, শর্করা তৈরি হবে না। কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিস প্রক্রিয়ার প্রধান উপাদান, কারণ এছাড়া শর্করা তৈরি হবে না। প্রধান কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রিয় শিক্ষার্থী, যখন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে বিরাজমান, এটা তোমরা জানো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড থাকে এবং সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের পত্ররন্ধ্র দিয়ে, যে পাতার মধ্যে যে স্টোমাটা থাকে, এই স্টোমাটা দিয়ে প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড। স্টোমাটা দিয়ে পাতার ভিতরে প্রবেশ করে, কিন্তু স্টোমাটার ঠিক পিছনেই গহ্বর থাকে, যেটাকে বলা হয় পত্ররন্ধ্রের পিছনে যে গহ্বর, বায়ুকুঠুরি বা এয়ার চেম্বার থাকে। এবং এই বায়ুকুঠুরি থেকেই কার্বন ডাই অক্সাইড কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য কোষে বা মেসোফিল টিস্যুতে প্রবেশ করে এবং সর্বশেষে ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। আমরা এখানে অন্যান্য বিষয়গুলো আলোচনা করব, যে এই আলো কিভাবে গৃহীত হয় এবং আলোক শক্তি থেকে কিভাবে এটিপি তৈরি হয়। এই সানলাইট হচ্ছে সকল শক্তির উৎস সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, এবং কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। সালোক সংশ্লেষণের এই বিষয়টা এই চিত্রে দেখানো হয়েছে। এবং পানি মাটি থেকে মাটির মধ্যে যে মাটির কণার ফাঁকে ফাঁকে যে পানি থাকে, সেই পানি কিন্তু মূলরুম দিয়ে প্রবেশ করে উদ্ভিদের পাতায় আসে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি পাতার অংশ বিশেষ দেখতে পাচ্ছ। আসলে এটা একটা পাতার প্রস্থচ্ছেদের একটা 3D চিত্র, যার ফলে ভালো করে বুঝতে পারবে আশা করি। এখানে আমরা যে কার্বন ডাই অক্সাইড দেখতে পাচ্ছি, এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড। এখানে ঠিক পত্ররন্ধ্রের ভিতর দিয়ে প্রবেশ করছে, পত্ররন্ধ্র বা স্টোমাটার ভিতর দিয়ে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পাতার ভিতরে প্রবেশ করছে। তো এইখানে কার্বন ডাই অক্সাইড যে বায়ুমণ্ডলে, তোমরা জানো বায়ুমণ্ডলে হচ্ছে 0.035% কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে থাকে। বায়ুমণ্ডলে, প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে যে বায়ুমণ্ডলে 0.035% কার্বন ডাই অক্সাইড থাকে। এই কার্বন ডাই অক্সাইড
পাতার মধ্যে যে অসংখ্য স্টোমাটা থাকে সেই স্টোমাটা দিয়ে উদ্ভিদের সবুজ অংশে পাতায় বা কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধিতেও সালোকসংশ্লেষণ হয়, কচি কাণ্ডেও সালোকসংশ্লেষণ হয়। তো এখানে পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার পরে ঠিক এখানে একটা এয়ার চেম্বার আছে বা বায়ু কুঠুরি আছে। যখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে তখন এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায় এবং এর চারপাশের যে কোষগুলোতে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা ছড়িয়ে পড়ে। সবগুলো কোষে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় ব্যাপনের মাধ্যমে মেসোফিল টিস্যুতে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই স্লাইডে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে স্টোমাটা দিয়ে যখন প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তখন এর কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের চাপেই অর্থাৎ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গুলো প্রতিটা কোষে অর্থাৎ মেসোফিল টিস্যুর কোষগুলোতে প্রবেশ করে। তো মেসোফিল কি? মেসোফিল হচ্ছে পাতার যে প্যারেনকাইমা টিস্যু থাকে বা পাতার প্যারেনকাইমা টিস্যুকেই কিন্তু মেসোফিল টিস্যু বলা হয়, তোমরা জানো। এবং মেসোফিল টিস্যুর মধ্যে প্যালিসেড মেসোফিল আছে যেগুলো ঘনভাবে থাকে। এখানে আমরা আগের ক্লাসগুলোতে আমি এটা আলোচনা করেছি, প্যালিসেড গুলো আসলে ঘন সন্নিবিষ্টভাবে থাকে এবং লম্বা কোষগুলো হচ্ছে প্যালিসেড মেসোফিল, লম্বা কোষগুলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ লম্বা কোষগুলো। আর স্পঞ্জি মেসোফিল গুলো ফাঁক ফাঁক ভাবে থাকে কোষগুলো, গোলাকার কোষগুলো হচ্ছে স্পঞ্জি মেসোফিল। তো এই কোষগুলোতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে যায় বা ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ায়, এবং প্রতিটা কোষের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৌঁছে মূলত সালোকসংশ্লেষণের যে সালোকসংশ্লেষণ সম্পন্ন হবে কিন্তু ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টের বিষয় আমি এখানে দেখাচ্ছি। যখন আমরা দেখব যে এখানে যদি প্রতিটা কোষে কোষে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে আসছে ব্যাপন প্রক্রিয়ায়, কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট গুলো আছে, ক্লোরোপ্লাস্ট গুলো একটা ক্লোরোপ্লাস্টকে আমরা এরকম একটা চিত্রে দেখিয়েছি। তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করবে তারপরে কিন্তু সালোকসংশ্লেষণ হবে। এবং সালোকসংশ্লেষণের যে প্রধান দুইটা প্রোডাক্ট সেগুলো হচ্ছে শর্করা এবং অক্সিজেন। তো শর্করা তৈরি হবে স্ট্রোমাতে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাধ্যমে আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করে কিন্তু স্ট্রোমাতে শর্করা তৈরি করবে। স্ট্রোমা অংশে অর্থাৎ যেখানে তরল পদার্থ থাকে এখান থেকে, অর্থাৎ আমরা এখানে যখন কার্বন ডাইঅক্সাইড থাকবে এই স্ট্রোমা অংশেই কিন্তু সালোকসংশ্লেষণের কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট তৈরি হবে। আর যে থাইলাকয়েড অংশ আছে, থাইলাকয়েডের মধ্যে আসলে থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে আসলে আলোক নির্ভর অধ্যায় সংগঠিত হয় এবং সেখানে অক্সিজেন তৈরি হবে। অর্থাৎ সালোকসংশ্লেষণের মধ্যে যে শর্করা এবং অক্সিজেন তৈরি হয় সেই শর্করা অক্সিজেন এই দুইটা অংশে তৈরি হবে। একটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন, থাইলাকয়েডের মেমব্রেনে আসলে থাইলাকয়েডের মেমব্রেনে তৈরি হবে অক্সিজেন, অর্থাৎ এখানে সংগঠিত হবে আলোক অধ্যায়। আর স্ট্রোমাতে সংগঠিত হবে, যেখানে স্ট্রোমাতে তৈরি হবে কার্বোহাইড্রেট বা শর্করা C6H12O6। আমরা একটা বিস্তারিত আলোচনা করব পরবর্তী স্লাইডে এবং পরবর্তী ক্লাসে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব বিষয়টা। তোমাদের জন্য আশা করি সহজ হবে। এই বিষয়গুলো বারবার আসলে ক্লোরোপ্লাস্টের বিষয়গুলো চলে আসছে যাতে তোমরা আরো বিষয়টা ভালো করে বুঝতে পারো যে থাইলাকয়েড মেমব্রেনে কোন অধ্যায় বা কোন পর্যায়টা সংগঠিত হয়, বা স্ট্রোমাতে কোন পর্যায়টা সংগঠিত হয়, কোন অধ্যায় সংগঠিত, এই বিষয়গুলো ক্লিয়ার ধারণা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসছি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল সম্পর্কে। 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি অধ্যায়ে ভাগ করেন, আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়।
আলোক নির্ভর অধ্যায় মানে লাইট ডিপেন্ডেন্ট অধ্যায়। আলোক নির্ভর অধ্যায়ের ক্ষেত্রে আলো অবশ্যই লাগবে, আলো ছাড়া এই অধ্যায় চলবে না, এই অধ্যায়ের বিক্রিয়া হবে না। আলোক নির্ভর অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন নাই। তাহলে আলোক নির্ভর অধ্যায় এই ক্লোরোপ্লাস্টের, আমরা জানি যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মেমব্রেনে সংগঠিত হয় আলোক নির্ভর অধ্যায়। আর আলোক নিরপেক্ষ অধ্যায় হয় স্ট্রোমাতে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে আলোক নির্ভর অধ্যায় হয় থাইলাকয়েডের মেমব্রেনে, এবং আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়াগুলো সংগঠিত হয় থাইলাকয়েডের মেমব্রেনে। আর স্ট্রোমাতে সংগঠিত আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার অধ্যায়, এইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে। এবার আমরা বিস্তারিত আলোচনা করব আলোক নির্ভর অধ্যায় সম্পর্কে, লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনস। এখানে আসলে এটিপি ও NADPH প্লাস H প্লাস তৈরি হয় আলোক নির্ভর অধ্যায়, লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। এখানে আলোর উপরে নির্ভরশীল বিক্রিয়া। আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়া সমূহ থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়। এই বিষয়টা আমি বারবার বলছি, আমি এই জন্য আবারও বিষয়টাকে উল্লেখ করছি যে আলোক নির্ভর অধ্যায়, যেখানে আলোর ডিপেন্ডেন্ট যে বিক্রিয়াগুলো হয় সেগুলো আসলে থাইলাকয়েডের মেমব্রেনে সংগঠিত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি ও NADPH প্লাস H তে সঞ্চারিত হয় তাকে আলোক নির্ভর অধ্যায় বলে। এই অংশের জন্য আলো অপরিহার্য। তাহলে দেখা যাচ্ছে যে সালোকসংশ্লেষণের সময় যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে সূর্যের আলো দেখছি পরিবেশে, সেই আলো একটা শক্তি, কিন্তু এই শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয় কখন? যখন আলোটাকে শোষণ করবে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে অবস্থিত পিগমেন্ট আলো যখন শোষণ করবে, আলো শোষণ করার পরে সেই আলোক শক্তি থেকে তৈরি হবে এটিপি এবং NADPH প্লাস H। এটা এক ধরনের শক্তি এবং সঞ্চিত শক্তি উদ্ভিদের মধ্যে, পরবর্তীতে উদ্ভিদের শারীরতাত্ত্বিক বিক্রিয়ার ক্ষেত্রে এই শক্তি ব্যবহৃত হবে। আমরা সেটাও জানবো পর্যায়ক্রমে। আর এখন ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করে। তোমরা জানো এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। তো যত এটিপি তৈরি হবে তত বেশি শক্তি সঞ্চয় হবে। তাহলে সেই শক্তি আবার কাজে লাগাবে উদ্ভিদ তার শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে, এই শক্তি কাজে লাগাবে যখন কার্বন বিজারণের ক্ষেত্রে কাজে লাগাবে, এবং অন্যান্য শারীরতাত্ত্বিক বিক্রিয়ায় এটিপি ব্যবহৃত হবে। এছাড়া আলোক অধ্যায়ে পানি ভেঙে অক্সিজেন নির্গত হয়। আলোক অধ্যায়ের মধ্যে আমরা জানি যে অক্সিজেন নির্গত হয়, সেই অক্সিজেন আসে পানি থেকে, অক্সিজেন নির্গত হয় এবং NADP বিজারিত হয়ে NADPH প্লাস H বা NADPH2 তৈরি হয়। তো উচ্চ শক্তি সম্পন্ন এটিপি ও NADPH প্লাস H সৃষ্টি করতে যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা সূর্যালোক হতে আসে। আমরা জানি এই সূর্যের আলো থেকে এই শক্তিটা গৃহীত হয় এবং এটিপি NADPH2 তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এটিপি ও NADPH প্লাস H এর শক্তি ব্যবহৃত হয় বলে এটিপি এবং NADPH প্লাস H কে আত্তীকরণ শক্তি বলে বা অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয় এটিপি ও NADPH প্লাস H কে। কারণ দেখা যায় যে এই এটিপি এবং NADPH প্লাস H এর শক্তি ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইডের আত্তীকরণের মাধ্যমে যখন শর্করা তৈরি হয়, অর্থাৎ C3C4 চক্র, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব আলোক নিরপেক্ষ অধ্যায়ের ক্ষেত্রে। এই প্রক্রিয়া আমরা দেখব। এবং এর পরবর্তীতে যখন এটিপি এবং NADPH2 ব্যবহার আমরা অন্ধকার অধ্যায়ে দেখব। আর আলোক অধ্যায়ে দেখব কিভাবে এটিপি এবং NADPH প্লাস H তৈরি হয় এবং কিভাবে অক্সিজেন তৈরি হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা আলোক নির্ভর অধ্যায়ে আলোচনা করব।
এবং এখানে কিভাবে বিক্রিয়া সংঘটিত হয় এই বিষয়টাও কিন্তু আমরা আলোচনা করব যে আলোক নির্ভর অধ্যায়ের আসলে মূল বিক্রিয়াটা কি, আসলে কি সংঘটিত হয় আমরা এটা একটু দেখব। যে দুইটা এটিপি 2 এটিপি সাথে 2PI অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট দুইটা এটিপি এটা 2ADP'র সাথে ইনঅর্গানিক ফসফেট দুইটা অর্থাৎ 2ADP 2PI এর সাথে 2NADP প্লাস 4 অণু পানি এই বিক্রিয়াটি সংঘটিত হয় আলোক অধ্যায়ে। সেজন্য এই অধ্যায়ে অর্থাৎ এই বিক্রিয়ার জন্য সূর্যালোক দরকার, সূর্যালোক সানলাইট এবং ক্লোরোফিল দরকার। 2ADP প্লাস 2PI প্লাস 2NADP প্লাস 4 অণু পানি। তাহলে আমরা এখানে বিক্রিয়ায় কি কি উৎপাদিত হবে আমরা দেখি। 2ATP যেহেতু এখানে অ্যাডিনোসিন ডাইফসফেট এবং একটি ইনঅর্গানিক ফসফেট, ADP এবং একটা ফসফেট মিলে ATP হবে। এখানেও 2 এখানেও 2 অর্থাৎ দুইটা ATP তৈরি হবে। 2ATP এই অংশ থেকে এবং NADP বিজারিত হবে। এখন NADP বিজারিত হওয়ার ফলে দেখা যায় NADP'র সাথে 2NADP NADPH প্লাস H, অর্থাৎ এখান থেকে যখন পানি ভাঙবে, পানি ভেঙে যে প্রোটন নির্গত হবে সেই প্রোটনটা এবং ইলেকট্রন সহযোগে NADP বিজারিত হবে। এখানে দুইটা হাইড্রোজেন যোগ হয়েছে এবং যেহেতু এখানে 2 অণু তাহলে 4টা হাইড্রোজেন এবং এখানে আরো 2 অণু পানি থাকবে, পানি উৎপাদন হবে 2 অণু 2H2O এবং অক্সিজেন তৈরি হবে। তাহলে আমরা এখানে বিক্রিয়াটা দেখলাম যে দুইটা ADP দুইটা ইনঅর্গানিক ফসফেট মিলে দুইটা ATP তৈরি হয়েছে এই অংশে এবং NADP যখন পানির প্রোটন দিয়ে বিজারিত হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে 2NADPH+H তৈরি হয়েছে এবং এখানে 2 অণু পানি এবং অক্সিজেন তৈরি হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা আসলে অন্ধকার আলোক অধ্যায়ের ক্ষেত্রে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। এটাই আমি এখন তোমাদেরকে স্লাইডে দেখালাম এবং এটা তোমরা মনে রাখবে এখান থেকে যে সূর্যের আলোর উপস্থিতি। এখানে কিছু বিষয় তোমাদের কে মনে রাখতে হবে যে কোন যৌগের সাথে সংজ্ঞাটা খেয়াল করবে যে কোন যৌগের সাথে ফসফেট সংযুক্তির প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। কোন যৌগের সাথে আমরা এখানে দেখলাম যে ADP'র সাথে একটা ফসফেট যোগ হচ্ছে, তাহলে এটার নাম হবে ফসফোরাইলেশন। তাহলে যখন আমরা দেখি যে কোন যৌগের সাথে একটি ফসফেট যোগ হচ্ছে তখন এটার নাম হবে
ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন ফসফোরাইলেশন কাকে বলা হচ্ছে? এডিপির সাথে অথবা যে কোনো যৌগের সাথে যখন ফসফেট যোগ হয়, ফসফেট সংযুক্তিকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে যখন আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলি, যদি আমরা দেখি যে আলোক শক্তি ব্যবহার হচ্ছে, যে শুধু এটিপি তৈরি হচ্ছে এবং এটার সাথে আলোক শক্তিরও ব্যবহার আছে, এখানে যে সানলাইট আছে, সানলাইটের উপস্থিতিতে যেহেতু এই ফসফোরাইলেশন হচ্ছে, তাহলে এটার নাম হবে ফটো ফসফোরাইলেশন। আমরা এটার সাথে ফটো শব্দটাকে যোগ করব, যে এটার নাম হবে ফটো ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশনের সংজ্ঞা যদি এখন আমরা বলি, যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, অথবা অন্যভাবে বলা যায় সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয়। তাহলে এখানে এটিপি তৈরির প্রক্রিয়া বলা হচ্ছে, এখানে আমরা এটিপি কিন্তু পেলাম, এটিপির সাথে ফসফেট যোগ হয়ে কিন্তু এটিপি তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে একটা ফসফোরাইলেশন বলতে পারি এবং আলোর উপস্থিতিতে হয়, সেজন্য এটার নাম ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন, এখন আমরা আসছি ফটোফসফোরাইলেশনের দুই ভাবে ভাগ হতে পারে। ফটোফসফোরাইলেশন দুই ভাবে হতে পারে, অচক্রিয় ও চক্রিয়। এখন অচক্রিয় ফটোফসফোরাইলেশন কি বা কেন অচক্রিয় বলা হচ্ছে, আমরা ফটোফসফোরাইলেশন কাকে বলে এই বিষয়টা কিন্তু আমি ব্যাখ্যা করলাম আগের স্লাইডেই, ফটোফসফোরাইলেশন কি। সেজন্য এখন এখানে আমরা অচক্রিয় শব্দটা যোগ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি যখন এখানে আলোচনা করছিলাম যে এই অংশটুকু ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, আবার এর সাথে যোগ হয়েছে ফটো, তাহলে এখন এর সাথে কেন এর সাথে যোগ হবে চক্রীয় এবং অচক্রীয়, এই দুই ভাগে ভাগ করা হচ্ছে। যে ফসফোরাইলেশন কেন হয়েছে এটা আমি ব্যাখ্যা করেছি, ফটো কেন যোগ হয়েছে সেটাও আলোচনা করেছি। এখন এইখানে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, যে অচক্রীয় এবং চক্রীয়। অচক্রীয় ফটোফসফোরাইলেশন কেন বলা হয়, যে ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে দেখা যায় যে ফটো সিস্টেম 2, আমরা ফটো সিস্টেম 1 এবং 2 নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। ফটো সিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত যে ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, উৎক্ষিপ্ত ইলেকট্রন, ফটো সিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় 2 তে ফিরে না এসে ফটো সিস্টেম 1 এ চলে আসে, তাকে বলা হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এই প্রক্রিয়ার মধ্যে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2 দুইটা ফটো সিস্টেমেই কিন্তু অংশগ্রহণ করে। তো ফটো সিস্টেম 2 থেকে প্রক্রিয়াটি কিভাবে ব্যাখ্যা করা যায়, ফটো সিস্টেম 2 থেকে ক্লোরোফিল অণু, কিন্তু এখানে ফটো সিস্টেম 2 এর মধ্যে ক্লোরোফিল অণু আছে আমরা জানি, এবং এখানে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে ফটো সিস্টেম 2। আলো শোষণ করার ফলে এখান থেকে যে ইলেকট্রন বিক্রিয়া কেন্দ্রে, এখান থেকে যে শক্তি ট্রান্সফার হয় এবং বিক্রিয়া কেন্দ্র থেকে যে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, সেটা কিন্তু একটা ফিওফাইটিন নামক একটা ইলেকট্রন বাহকে কর্তৃক গৃহীত হয়, ইলেকট্রন গ্রহীতা, কিন্তু এটা চিত্রে দেখানো হয় নাই। ফিওফাইটিন থেকে পিকিউ এ চলে আসে ইলেকট্রন এবং ইলেকট্রন গ্রহণ করে পিকিউ বা প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইননে স্থানান্তরিত হয়। প্লাস্টোকুইনন থেকে দুইটা ইলেকট্রন চলে আসে সাইটোক্রোম এফ এ। ঠিক এই সময়ই কিন্তু একটা এটিপি তৈরি হয়, আমরা একটু আগে বিক্রিয়াতে দেখিয়েছি এডিপি প্লাস পিআই এটিপি। এটিপি তৈরি হয় এখান থেকে যখন ইলেকট্রন স্থানান্তরিত হয়, এবং সাইটোক্রোম এফ থেকে দুইটা ইলেকট্রন প্লাস্টোসায়ানিনে অর্থাৎ পিসি তে চলে আসে। পিসি থেকে আবার দুইটা ইলেকট্রন ফটো সিস্টেম 1 এর বিক্রিয়া কেন্দ্রে চলে আসে। ফটো সিস্টেম 1 থেকে ইতিমধ্যেই ইলেকট্রন কিন্তু, কারণ এর একটা বিক্রিয়া কেন্দ্র আছে এবং আলোক শোষণ অংশ আছে, আলো শোষিত হচ্ছে এবং এখান থেকে এনার্জি ট্রান্সফার হয়ে কিন্তু বিক্রিয়া কেন্দ্র থেকে দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছে। তাহলে আমরা এখানে দেখছি যে ফটো সিস্টেম 1 থেকে, অর্থাৎ এখানে P700, অর্থাৎ এদের যে আলোক শোষণ
তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 700 ন্যানোমিটার ইলেকট্রন প্রদান করে। তো এইখানে যখন এখান থেকে যে ইলেকট্রনটা বের হয়ে আসে বা নির্গত হয়, সেই ইলেকট্রনটা কিন্তু ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয়, ফেরিডক্সিন গ্রহণ করে। আবার ইতিমধ্যেই ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রনের যে শূন্যতা সৃষ্টি হয়, সেটা কিন্তু 2 থেকে ইলেকট্রন এসে ঘাটতি ফিল আপ করে, ইলেকট্রনের ঘাটতি ফিল আপ করে। এখন এই দুইটা ইলেকট্রন ফেরিডক্সিন থেকে দুইটা ইলেকট্রন আবার NADP রিডাকটেজের সহায়তায় NADP কে বিজারিত করে, NADPH+H তৈরি হয়েছে। এবং ফটোসিস্টেম 2 যে ইলেকট্রন ত্যাগ করেছিল দুইটা ইলেকট্রন, সেটা কিন্তু আবার পানির ভাঙনের মাধ্যমে আবার যে দুইটা ইলেকট্রন তৈরি হয়েছে, সেই দুইটা ইলেকট্রন এসে সেই ঘাটতি ফিল আপ করে বা ঘাটতি পূরণ করে। এখানে যে দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল, সেই ঘাটতি ফিল আপ করে পানি থেকে দুইটা ইলেকট্রন এসে। পানি ভাঙার ক্ষেত্রে এখানে সহায়তা করে ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আয়ন। পানি ভেঙে যে অক্সিজেন তৈরি হয় তা বায়ুতে চলে যায়, অক্সিজেন, পানি ভাঙনের ফলে যে অক্সিজেন সেটা বায়ুতে চলে যায় এবং ইলেকট্রন এবং প্রোটন তৈরি হয়। এবং ইলেকট্রন কিন্তু ফটোসিস্টেম 2 কর্তৃক গৃহীত হয় এবং প্রোটন, পানির যে প্রোটন দুইটা, সেটা কিন্তু ফটোসিস্টেম 1 থেকে যে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছিল, এই দুইটা ইলেকট্রন এবং এইখান থেকে দুইটা প্রোটন পানি ভাঙনের ফলে এই দুইটা প্রোটন কিন্তু NADP কে বিজারিত করে, NADPH+H তৈরি হয়। এই জন্যই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত হয়, এটা আসলে আমরা দেখেছি এখানে যে অক্সিজেন বায়ুমণ্ডলে নির্গত হয়েছে, সেই অক্সিজেন কিন্তু আসলে অচক্রিয় ফটোফসফোরাইলেশন পর্যায়ে পানির ভাঙনের ফলেই তৈরি হয়। এখানে অচক্রিয়তে কিন্তু পানির প্রয়োজন হয়েছে এবং পানি ভেঙে কিন্তু এই অক্সিজেনটা তৈরি হয়েছে। পানির এই ভাঙনকে বলা হয় পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটার। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক সময় আসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো এবং কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে। যে পানির ভাঙনের ফলে যে অক্সিজেন তৈরি হয়েছে, সেটাই কিন্তু বায়ুমণ্ডলে চলে আসে, অক্সিজেন নির্গত হয়েছে এবং এই পানির ভাঙনকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চক্রীয় ফটোফসফোরাইলেশন সম্পর্কে জানবো এবং এই ফটোফসফোরাইলেশন একটা চক্রের মাধ্যমেই, অর্থাৎ এটিপি তৈরি হয় একটা চক্রের মাধ্যমে। এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। ফটোসিস্টেম 1 এখানে দেখতে পাচ্ছ, ফটোসিস্টেম 1 এবং এখানে P700 অর্থাৎ ফটোসিস্টেম 1 যে তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে এবং আলো শোষণ করে শোষণ অংশ থেকে শক্তি স্থানান্তরিত হচ্ছে এবং বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হচ্ছে। ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয়েছে ইলেকট্রন এবং সেই ইলেকট্রন কিন্তু আবার সাইটোক্রোম B6 হয়ে প্লাস্টোকুইননে চলে আসে। প্লাস্টোকুইনন ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন যখন ত্যাগ করে সেটা সাইটোক্রোম F কর্তৃক গৃহীত হয় এবং এখানে ADP+PI অর্থাৎ এটিপি তৈরি হয়। এখানে একটি এটিপি তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু আগের অচক্রিয়র ক্ষেত্রেও বলছি যে একটা এটিপি তৈরি হয়েছে, এখানেও এটিপি তৈরি হয়েছে। প্রতি ক্ষেত্রেই কিন্তু আলোর ব্যবহার হয়েছে এবং আলোর উপস্থিতি হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে ফটোফসফোরাইলেশন, আলোর উপস্থিতিতে হয়েছে। এবং ফটোসিস্টেম 1 এর যে ক্লোরোফিল অণু আছে, আলোর যে ফোটন কণা শোষণ করে বা ফোটন শোষণ করে কিন্তু শক্তি প্রাপ্ত হয় এবং এই শক্তিটাই কিন্তু বিক্রিয়া কেন্দ্রে স্থানান্তরিত হয় এবং ওইখান থেকেই কিন্তু এই স্থানান্তরিত শক্তির ফলে কিন্তু ইলেকট্রনটা নির্গত হয় বা উৎক্ষিপ্ত হয়। এরপরে পর্যায়ক্রমে ইলেকট্রন আবার সাইটোক্রোম FPC হয়, প্লাস্টোসায়ানিন হয়, আবার ফটোসিস্টেম 1 এ চলে আসে। এখানে দেখা গেছে যে ইলেকট্রনটা ফটোসিস্টেম 1 থেকে ঘুরে ফিরে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রন বাহক হয়ে আবার ফটোসিস্টেম 1 এ চলে আসে। এজন্যই এই প্রক্রিয়াটাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। আদি ব্যাকটেরিয়াতে কেবল মাত্র চক্রীয় ফটোফসফোরাইলেশন ঘটে। সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল এবং সবুজ উদ্ভিদে দেখা যায় সাধারণত NADP সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তখন চক্রীয় প্রক্রিয়া ঘটে, কারণ চক্রীয় প্রক্রিয়াতে কিন্তু NADP প্রয়োজন নাই। চক্রীয় প্রক্রিয়াতে আমরা কিন্তু NADPর কোনো ব্যবহার দেখাই নাই।
চক্রীয় প্রক্রিয়াতে NADP-র প্রয়োজন নেই, পানির প্রয়োজন নেই। তাহলে যখন পানির অভাব হয় বা পানি সরবরাহ বন্ধ হয়ে যায় তখন অচক্রীয় প্রক্রিয়া ঘটে না, চক্রীয় প্রক্রিয়া ঘটে। NADP সরবরাহ বন্ধ হয়ে গেলে চক্রীয় প্রক্রিয়া ঘটে। আবার প্রয়োজনে উভয় প্রক্রিয়া একই সাথেই চলতে পারে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো চক্রীয় অচক্রীয় প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ATP তৈরি হয় আলোর উপস্থিতিতে, এবং এটাকে আমরা বলি যে আলোক অধ্যায়, লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনস। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু দুইটা যে ফটোফসফোরাইলেশন চক্রীয় চক্রীয়র পার্থক্যগুলো আলোচনা করব। তুলনামূলক আলোচনা করলে তোমাদের ধারণাটা আশা করি আরো স্পষ্ট হবে। উৎক্ষিপ্ত ইলেকট্রন অচক্রীয়র ক্ষেত্রে ফটোসিস্টেম 2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় ফটোসিস্টেম 2 তে ফিরে আসে না। চক্রীয়তে ফটোসিস্টেম 1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে পুনরায় 1 এ ফিরে আসে। ফটোসিস্টেম অচক্রীয়র ক্ষেত্রে দুইটা অর্থাৎ ফটোসিস্টেম 1 এবং 2 অংশগ্রহণ করে। চক্রীয়তে শুধুমাত্র একটা ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। পানির প্রয়োজন হয় অচক্রীয়তে, কারণ পানির ইলেকট্রন ও প্রোটন এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। চক্রীয়তে পানির প্রয়োজন হয় না। অক্সিজেন উৎপন্ন পানির ভাঙনের ফলে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয় অচক্রীয়তে। চক্রীয়তে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, কারণ এই প্রক্রিয়ায় পানি ব্যবহৃত হয় না। এবং NADP জারণ এখনো NADP বিজারিত হয়, কোনো NADP তৈরি হয়, H+ সৃষ্টি হয়, কোনো NADP বিজারিত হয় না। NADP বিজারণ হবে, এটা NADP-র বিজারণের মাধ্যমেই কিন্তু বিজারণটা অচক্রীয়তে হয়। চক্রীয় ফটোফসফোরিলেশন NADP-র বিজারণ হয় না। NADP-র বিজারণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা সালোক সংশ্লেষণের আলোক অধ্যায় নিয়ে আলোচনা করলাম। শুরুতে আলোচনা করলাম পাতার মেসোফিল টিস্যুতে কার্বন ডাই অক্সাইডের প্রবেশ হয় বা সেই কার্বন ডাই অক্সাইড প্রবেশের যে মেকানিজম কি, বা কার্বন ডাই অক্সাইড কোথায় গিয়ে কোন ধরনের প্রোডাক্ট তৈরি করে। তারপরে সালোক সংশ্লেষণের কলা কৌশলের যে দুইটা অংশ আছে বা দুইটা অধ্যায় আছে, আলোক নির্ভর অধ্যায় আলোচনা করলাম। আলোক নির্ভর অধ্যায়ের মধ্যে আমরা আলোচনা করলাম ফটোফসফোরাইলেশন কি এবং আত্তীকরণ শক্তি কি। ফটোফসফোরাইলেশন দুই প্রকার, চক্রীয় অচক্রীয়, এবং এদের ব্যাখ্যা সহ এবং এদের তুলনা বা পার্থক্য আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে আমি আলোক নিরপেক্ষ অধ্যায় গুলো এবং বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের ক্লাসে উপস্থিত থাকায় সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।